আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো ফিজিক্স সাইকেল 1 এর আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার নাম এমডি মেহেদী হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেছি। তো ফিজিক্স সাইকেল 1 এটা সম্পর্কে তোমরা সবাই জানো হয়তো। 9:30টার সময় হচ্ছে লাইভ ক্লাস শুরু হয়। তো আজকের যেই ক্লাসটা সেটা হচ্ছে ভেক্টরের উপর। আজকের যেই ক্লাসটা সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরের প্রথম লেকচার হচ্ছে আজকে। তো ভেক্টরের প্রথম লেকচারে আমরা কি কি শিখবো? আমরা ভেক্টর জিনিসটা কি এই জিনিসটা জানবো। তারপর ভেক্টরের মান ও দিক কিভাবে নির্ণয় করে, মান ও দিক নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ দেখবো, স্থানাঙ্ক ভেক্টর দেখবো, ভেক্টরের যোগ বিয়োগ দেখবো, ভেক্টরের গুণ দেখবো, ভেক্টর দিয়ে কোণ নির্ণয়। এই কয়টা আজকের লেকচারে আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। তোমরা যারা যারা ফেসবুক থেকে লাইভ দেখতেছো তারা লাইভটা শেয়ার করে দেবা এবং পেজটা ফলো করে দেবা। আর যারা ইউটিউব থেকে লাইভ দেখতেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমরা এক মাসের ভিতরে ফিজিক্সের 4টা অধ্যায় শেষ করব। 4টা অধ্যায় শেষ করব ফার্স্ট পেপারে, 4টা অধ্যায় সাইকেল ওয়ানে। এই সাইকেল ওয়ানে আমরা 1 মাসের ভিতরে 4টা অধ্যায় শেষ করব। তো আজকে হচ্ছে 2 নম্বর লেকচার, কিন্তু ভেক্টরের প্রথম লেকচার। তো চলো আমরা শুরু করি। তো এইখানে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাশি। রাশি কাকে বলে? তো তোমরা যারা প্রথম লেকচারটা দেখছো বা প্রথম অধ্যায়টা ভালো মতো পড়ছো তারা হয়তো বা জানো, তাও আমি আরেকবার রিপিট করতেছি। রাশি পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদের প্রত্যেককে রাশি বলে। পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য, মনে করো আমার কাছে একটা কলম আছে। এই কলমের ভৌত বৈশিষ্ট্য কি? এই কলমটার আমরা কি দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, এর ভর পরিমাপ করতে পারি, তাই না? কলমের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি। তাহলে যেসব পরিমাপ করা যায়, এই কলমটা কিন্তু রাশি না। যেসব পরিমাপ কলমের, কলমের কি পরিমাপ করতে পারি আমরা? দৈর্ঘ্য, ভর ইত্যাদি পরিমাপ করতে পারি। তাহলে ওই যে দৈর্ঘ্য, ওই যে দৈর্ঘ্য, ওই যে ভর, এগুলো কি? রাশি। তো দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বেগ, কাজ, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা রাশি। আশা করি এগুলো বুঝতে পারছো। পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। পদার্থবিজ্ঞানের ভিতরে যে কোনো রাশিকে কি রাশি বলে? ভৌত রাশি বলে। কিছু কিছু ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। কিছু কিছু ভৌত রাশিকে কি শুধুমাত্র মান দিয়েই প্রকাশ করা যায়। আবার অনেক ভৌত রাশি রয়েছে যাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়। মান ও দিক উভয়ই প্রয়োজন হয়। আমি যদি বলি এই এখন হচ্ছে এই ঘরের তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। ঘরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এইটা বললেই আমাদের সম্পূর্ণ আমরা বুঝতে পারি। আমাদের আর কিছু বলতে হয় না যে 40 ডিগ্রি তাপমাত্রা উত্তর দিকে। আমাদের এর সাথে কোনো দিক দেওয়া লাগে, এর সাথে কোনো আমরা দিক দিচ্ছি না, সাথে কোনো আমরা দিক দিচ্ছি না। তাহলে এই যে যে রাশিটা তাপমাত্রা, এটা নির্ণয় করার জন্য আমাদের দিক লাগতেছে না। তাহলে এই যে রাশি, এটা এক ধরনের রাশি। এটা এক ধরনের রাশি। আর এই রাশি যেটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে, মানে মান দিয়ে প্রকাশ করতে পারছি, এই রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি। আর যেগুলোতে মান এবং দিক দুইটাই দরকার হয়। আমি যদি বলি একটা বস্তুর ত্বরণ, একটা বস্তুর ত্বরণ 5 ms ইনভার্স 2, তাহলে বোঝা যাবে না এই ত্বরণটা কোন দিকে। ত্বরণটা কি পূর্ব দিকে, পশ্চিম দিকে, না কোন দিকে, এটা আমরা বুঝতে পারি না। তো এটা আমাদের অবশ্যই বলতে হবে যে এই ত্বরণটা কোন দিকে। এই ত্বরণের সাথে আমাদের দিক বলে দিতে হবে, অবশ্যই দিক বলে দিতে হবে। তাহলে ত্বরণ একটা কি? ভেক্টর রাশি। তাহলে এই যেগুলোর সাথে শুধুমাত্র এটাকে শুধুমাত্র আমরা মান দিয়ে প্রকাশ করতে পারতেছি না। শুধুমাত্র আমি যদি বলি একটা গাড়ির ত্বরণ 5 ms ইনভার্স 2, এটা দিলেই, এটা বললেই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে না বা আমরা বুঝতে পারতেছি না। তাহলে এটার জন্য আমাদের কি লাগতেছে? মান তো লাগতেছে, প্লাস কি আমাদের দিক লাগবে, পূর্ব দিক, পশ্চিম দিক, দিক কোন দিক বলে দিতে হবে, মান প্লাস দিক। তাহলে এই যে মান প্লাস দিক বলা লাগতেছে, এই রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো আমাদের এই অধ্যায়ের আলোচনা হচ্ছে এই ভেক্টর রাশিকে নিয়েই। যাদের মান এবং দিক আছে, এই সব ভেক্টর রাশিদের নিয়ে আমাদের আলোচনা।
বুঝতে পারছো? এইখানে লেখা আছে দেখো, তাই ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি: স্কেলার রাশি বা অদিক রাশি। অদিক মানে কি? যাদের দিক নেই, অদিক রাশি। আর একটা হচ্ছে কি, ভেক্টর রাশি বা দিক রাশি, যাদের হচ্ছে দিক আছে। স্কেলার রাশি বা অদিক রাশি, যেসব ভৌত রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলে। একটু আগে তোমাদের বললাম যে এই যে তাপমাত্রা, এদের শুধু মান আছে, এদের কোনো দিক নেই, তাহলে এটা হচ্ছে কি, স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি স্কেলার বা অদিক রাশি। দৈর্ঘ্য, একটা বস্তুর দৈর্ঘ্য আমি যদি বলি 5 মিটার, তাহলে কি আমাদের বলতে হবে 5 মিটার কোন দিকে? একটা বস্তুর দৈর্ঘ্য মনে করো 5 মিটার, আমাকে কি বলতে হবে 5 মিটার পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে? না, এর দৈর্ঘ্যই 5 মিটার, এটা বললেই সম্পূর্ণভাবে বোঝা যায়। তো ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি বা দিক রাশি, যাদের দিক আছে, যেসব ভৌত রাশির মান ও দিক দুইটাই আছে, তাদেরকে কি বলে? ভেক্টর রাশি বা দিক রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি ভেক্টর রাশি। ঠিক আছে, যাদের মান এবং দিক দুইটাই দরকার পড়ে আমাদের ভালো মতো বোঝানোর জন্য। একটু আগে যে বললাম যে ত্বরণ, তো এটা হচ্ছে কি, ভেক্টর রাশি। আশা করি তোমরা রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে এটা বুঝতে পারছো। এখন ভেক্টর রাশি কতগুলো নিয়ম মেনে চলে। ভেক্টর রাশি কি কতগুলো নিয়ম মেনে চলে? কি কি নিয়ম মেনে চলে? এখানে দেখো 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে। ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে। অবশ্যই, যেহেতু ভেক্টর রাশি, তার তো দিক থাকবেই, আর রাশির তো মান থাকবে, তাই না? তাহলে ভেক্টর রাশির কি আছে? মান এবং অভিমুখ। অভিমুখ মানে হচ্ছে দিক, অভিমুখ মানে হচ্ছে দিক আছে। তো তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমাদের 25 ব্যাচের ক্লাস তো অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু অনেকেই আছে যে যে তোমরা হচ্ছে ভালো মতো এই ক্লাসগুলো করো নাই বা তোমাদের গ্যাপ রয়েছে, তো এইবারই তোমরা সব গ্যাপ পূরণ করে ফেলবা, ঠিক আছে? তো এখন 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। মনে করো তোমার কাছে বল 5 নিউটন বল আর 5 নিউটন বল, এরকম দুইটা সমজাতীয় ভেক্টরকে তুমি যোগ করতে পারবা, তার মান এবং দিক একই হইতে হবে, ঠিক আছে? যোগ করতে পারবা, কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যাবে না। মানে তোমার একটা বলের মান হচ্ছে 5 নিউটন, আর একটা বস্তুর বেগ, মনে করো 5 ms ইনভার্স 1 বেগ, তাহলে এটাকে যোগ করা যাবে? এটা কিন্তু কখনোই যোগ করা যাবে না, কারণ এখানে নিউটন, এখানে ms ইনভার্স 1 বেগ, এটা কিন্তু কখনোই যোগ করা যাবে না। যেমন মনে করো দুইটা, আমি যদি বলি এখানে আছে কি, দুইটা ছাগল, আর 3টা গরু, এই এই কটা যোগ করা যাবে কখনো? যোগ করে আমি যদি তোমাদের বলি যে এখানে 2টা ছাগল আর 3টা গরু, সব মিলে কয়টা গরু আছে, তাহলে এই 2টা ছাগল আর 3টা গরুকে যোগ করা যাবে? অবশ্যই যোগ করা যাবে না। তো সেরকম ভেক্টর রাশি যোগ করার জন্য দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, একই হইতে হবে। ঠিক আছে? তো ভিন্ন প্রকৃতির ভিন্ন জাতীয়, এটা একটা বল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বেগ, ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না। তারপরে কি বলছে, দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সমন্বিত ক্রিয়ার ফলাফলের সমান হয়। দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে আমরা যে ভেক্টরটা পাবো, মনে করো একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এই দুইটা ভেক্টর যোগ করার পরে আমরা যে ভেক্টরটা পাবো, মনে করো দুইটা ভেক্টর যোগ করার ফলে এদের লব্ধি হিসেবে এই ভেক্টরটা হইলো, তাহলে এই প্রথম দুইটা ভেক্টরের ফলাফলের সমান হবে, এই দুইটা ভেক্টরের ফলাফলের সমান হবে এই ভেক্টরটা। বুঝতে পারছো? তা দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হবে। ভেক্টরকে গুণ গুণ করলে সেটাও কি ভেক্টর রাশি হবে। দুটি ভেক্টরের স্কেলার গুণন একটি স্কেলার রাশি। ভেক্টরের স্কেলার গুণন আছে, ভেক্টরের ভেক্টর গুণন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই প্রপার্টিগুলো এরা মেনে চলে। বুঝতে পারছো? এখানে 6-7টা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো এরা মেনে চলে। তারপরে এখানে দেখো কি বলা আছে যে কোনো একটি ভেক্টর রাশিকে, এখানে দেখো কোনো কোনো অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, কোনো অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে রাশিটিকে ভেক্টর রূপ প্রকাশ করা হয়। মানে রাশি কিভাবে প্রকাশ করা হয়, মনে করো এ
ইকুয়াল টু বেগ, মনে করো বেগকে আমরা এ লিখলাম, ঠিক আছে? এ ইকুয়াল টু আমরা বেগ লিখলাম। এখন এই এ বেগটা হচ্ছে কি ভেক্টর রাশি, তাহলে কি আমাদের সবসময় আমরা তো প্রতীক দিয়ে প্রকাশ করি, তাহলে এ কে আমরা এইভাবে লিখতে পারবো। এর উপর এরকম একটা তীর চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো যে এই রাশিটা একটা কি ভেক্টর রাশি। এই রাশিটা কি একটা ভেক্টর রাশি, দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করে। এটা দিয়ে তো আমরা ভেক্টর রাশি বুঝলাম, কিন্তু যখন আমরা এইটা দিয়ে দুই পাশে এরকম খাড়া দিব, তাহলে কি প্রকাশ করবে? এটা হচ্ছে ভেক্টর রাশির মান। এটা হচ্ছে ওই ভেক্টর রাশির মান। এটাকে হচ্ছে মডুলাস বলে, মডুলাস বলে, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর রাশির মান। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটা এইভাবে হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করে। বুঝতে পারছো? এভাবে হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করে। তো তারপরে চলো এরপরে আমরা দেখি। এরপরে হচ্ছে আমরা এখন দেখব যে ভেক্টরের মান ও দিক কিভাবে নির্ণয় করে। এখন আমরা ভেক্টরের মান ও দিক কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। তো মনে করো একটা ভেক্টর এদিকে পি কাজ করতেছে, এবং এইদিকে একটা ভেক্টর কিউ কাজ করতেছে। কিউটা হচ্ছে মান, আর পিও একটা মান। তো পি এর মান এই দিকের যে ভেক্টর, সেই ভেক্টরের মানটাকে আমরা পি বললাম, এই দিকের ভেক্টরের মানটা কিউ, আর ডিরেকশন তো আমরা দিয়ে দিছি। তো একটা পয়েন্টে যখন দুইটা ভেক্টর কাজ করবে, তো অবশ্যই এই পয়েন্ট তার লব্ধি, বা সে এদিকেও যাবে না, সে এইদিকেও যাবে না। মনে করো এখানে একটা বল, সেই বলের উপরে এদিক বরাবর একটা, মানে এখানে একটা ফুটবল রাখা আছে, এখানে মনে করো একটা ফুটবল রাখা আছে, সেই ফুটবলকে এদিক বরাবর একটা বলে লাথি মারা হলো, আবার এদিক বরাবর একটা বলে লাথি মারা হলো। যেই বলগুলোর মান একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে সেই ফুটবলটা কিন্তু এই এই কিউ বরাবরও যাবে না, পি বরাবরও যাবে না। সে এই মাঝখানে কোনো একটা দিকে চলে যাবে। সে হয়তো বা এই দিক বরাবর চলে যেতে পারে, অথবা এই দিক বরাবর যাইতে পারে, অথবা এই দিক বরাবর যাইতে পারে। যে কোনো একটা দিকে সে চলে যাবে, কারণ কি এই দুইটা বলের লব্ধি বলপ্রাপ্ত হবে সে। একটা, মনে করো এইখানে একটা কি আছে, একটা ইট আছে, এটা হচ্ছে মাটি, মাটির সাথে একটা ইট আছে, তুমি এখানে একটা রশি বেঁধে এই দিক বরাবর টানতেছো, এই দিক বরাবর টানতেছো, বল প্রয়োগ করতেছে এফ। বল একটা ভেক্টর রাশি, তাহলে তার দিক আছে, তার দিক হচ্ছে এইদিকে, এই দিক বরাবর তুমি 5 নিউটন বলে টানতেছো। তো তোমার এই রশির সাথে রশিটা বড় করে এই দিক বরাবর আরো একজন ব্যক্তি, তোমার আরো একটা বন্ধু, সেও 5 নিউটন বলে টানতেছে। তাহলে দুইটা বল একই দিকে, দুইটা বল একই দিকে, তাহলে এই বস্তুটা কি একদম একই দিকেই চলে যাবে, তাই না? দুইটা বল একই দিকে টানতেছে, তাহলে বস্তুটা কি একই দিকে যাবে। কিন্তু যদি মনে করো একজন বিপরীত দিকে টানতেছে, একজন বিপরীত দিকে টানতেছে এবং তুমি এই দিকে টানতেছো, তুমি ডান দিকে টানতেছো, তোমার এক বন্ধু বিপরীত দিকে টানতেছে, তাহলে কি এই বস্তুটা কি কোন দিকে যাবে সেটা কি তুমি জানো? হয় তোমার দিকে যাবে, নয় তোমার বন্ধুর দিকে যাবে, তাই না? তার মানে কি, মানে বলের ভিন্নতা এবং দিকের ভিন্নতার ফলে, বলের ভিন্নতা, বল বা মান এখানে, বলের ভিন্নতা বা মনে করো ভেক্টর রাশির মানের ভিন্নতা, মানের ভিন্নতা এবং দিকের ভিন্নতার ফলে, দিকের ভিন্নতার ফলে এই বস্তুটা কোন দিকে যাবে সেটা বিবেচনা করবে, তাই না? তো এইখানেও একটা বস্তু, এখানে মনে করো একটা ফুটবল আছে, ফুটবলকে এদিক বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে, এদিক বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে, যেহেতু বল প্রয়োগ দুইটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এই বস্তুটাও এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, যে কোনো একটা দিকে যাবে, এই মাঝখান বরাবর যে কোনো একটা দিকে যাবে। তো এই মাঝখান বরাবর যেই দিকে যাবে, তো সেইটা, বা মাঝখান বরাবর যেই, মানে দুইটার ফলে যেই বেগে যাবে, বা দুইটার যে লব্ধি বল, সেই লব্ধি বলকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেই লব্ধি বলকে আমরা কি আর দিয়ে প্রকাশ করি। তো এখন এই যে লব্ধি বল আর, সেই আর এর আমরা মান এবং দিক বের করব। এই আর এর মানটা কত, আমরা যদি পি এবং কিউ, সাপোজ আমরা একটা 5 নিউটন বল, এখানে একটা ফুটবল রাখা আছে, এখানে এদিকে বরাবর একটা 5 নিউটন বল প্রয়োগ করলাম, এদিকে একটা 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে সে মাঝখান বরাবর কত নিউটন বলে যাবে, তার লব্ধি কত, লব্ধি বলটা কত, এই লব্ধি বলটা কত এবং লব্ধির দিকটা কত, দিকটা কত, মানে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এই যে যে লব্ধি, সে এই মাঝখান বরাবর, যে মাঝখানে এদিক বরাবর যাইতে পারে, এই দিক বরাবর যাইতে পারে, যে কোনো একটা দিকে যাইতে পারে। তো সে
এই পি এর সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে অথবা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে সেটা আমরা বের করব। তো চলো এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখি। তো এখন এই যে লব্ধির মান নির্ণয়, এই যে এই পয়েন্টে একটা ভেক্টর কাজ করতেছে, দেখো কোন পয়েন্টে একটা ভেক্টর কাজ করতেছে। এইখানে দেখো, এই যে একটা, এই পয়েন্টে একটা ভেক্টর কাজ করতেছে। হ্যাঁ, এই পয়েন্টে এই পি একটা ভেক্টর কাজ করতেছে এবং কিউ একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, এদিকে পি এদিকে কিউ কাজ করতেছে। তো এই দুইটার ফলে একটা লব্ধি হিসেবে এই মাঝখান দিয়ে যাবে, এটা হচ্ছে কি আর, এই আরটা হচ্ছে লব্ধি। এই যে তীর চিহ্ন দিয়ে আমরা আরটা বুঝালাম, আরটা হচ্ছে লব্ধি, তাই না? তো এখন আমরা কি করলাম, এই যে ওসি, ওসি এর সমান করে, এই এতটুকুর সমান করে এইখানে আরেকটা লাইন আঁকালাম, যেটা হচ্ছে এবি। আবার ও এ, এই যে এইটা, এটা হচ্ছে কি পি ভেক্টর, এই পি ভেক্টরের সমান করে এখানে আমরা সি বি আঁকাইলাম। তাহলে কি এটা একটা সামান্তরিক হয়ে গেল। এখন এটা একটা কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, এই যে ও এ, এই রাশিটাকে আমরা বর্ধিত করলাম, এই রাশিটাকে বর্ধিত করলাম, বর্ধিত করে এইখানে যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটাকে আমরা এর উপরে লম্ব টানলাম, এর উপরে কি করলাম আমরা, লম্ব টানলাম। তাহলে এই জিনিসটা দেখতে এরকম হবে। তো এই জিনিসটা আমরা কেন করলাম সেটা আমি তোমাদের দেখাই। তো এই জিনিসটা এভাবে সবকিছু করা হয়েছে। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার এই আরটা দরকার, আমাদের কি দরকার, এই আরটা দরকার, এটা আমাদের এখন বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, তো একটা ভেক্টরের লব্ধির মান এবং দিক, এই সূত্রটা কিভাবে আসলো সেটাই হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। তারপর এই সূত্র রিলেটেড অনেক টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা করব। তো এখন এখানে দেখো, ও এন বি, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে অবশ্যই পিথাগোরাসের সূত্র হবে। এটা কি, এটা কি, এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, আর হচ্ছে কি ভূমি স্কোয়ার, ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, বি এন স্কোয়ার। এটা তো লেখা যায় পিথাগোরাসের। তাহলে ও এন স্কোয়ার, ও এন, ও এনটাকে আবার কিভাবে কি লেখা যায়, দেখো ও এনটাকে আবার কি লেখা যায়, ও এন রাশিটা কিভাবে আসছিল, আমরা ও এ এই বরাবর একটা কি পি ভেক্টর নিয়েছিলাম, তাই না? তো এইটাকে আমরা বর্ধিত করে ও এন বানাইছিলাম। তো ও এন কে আমরা কি লিখতে পারি, ও এ প্লাস এ এন, ও এ প্লাস এ এন, ও এন এর উপর স্কোয়ার ছিল, তাহলে কি ও এন এর বদলে ও এ প্লাস এ এন লিখছি, তাহলে এই ফুলটার উপরে কি স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এরকম ভাবে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি লেখা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা বসাই দিচ্ছি। আর এখানে কি বি এন স্কোয়ার যা আছে তাই, ঠিক আছে? এতটুকু আমরা যা আছে তাই রাখলাম। এখন দেখো ত্রিভুজ এ বি এন এ, এ বি এন, এখানে যদি আমরা সাইন থিটা নিই, এই কোণটা কি সাইন আলফা, সাইন আলফা যদি নেই, আলফা কোণ, আলফা কোণটা কি সাইন আলফা, এই আলফা কোণটা কিন্তু এই যে মধ্যবর্তী কোণ, এই যে একটা ভেক্টর পি আর এই যে একটা ভেক্টর কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তো এখন এই যে ও সি, ও সি এই ভেক্টরের সমান ভেক্টর আমরা টেনে আমরা এইখানে দিছি, তাহলে কি এই জায়গার এই এ বি ভেক্টরের সমান হচ্ছে ও সি ভেক্টর, তাই তো? এবং এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরের সমান, তাহলে কি এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটাও কি আলফা, এই কোণ আর এই কোণ কি সেম কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা। তাহলে এখন আমরা যদি সাইন আলফা নিই তাহলে কি হয়, সাইন লম্ববতী, লম্ব এটার অলম্বটা বিএন, বিএন হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে কি এ বি, তাহলে সাইন আলফা ইকুয়াল টু বিএন বাই এবি লেখা যায়, তাই না? তাহলে কি এই এ বি যদি এটার সাথে গুণ করে দিই তাহলে এ বি সাইন আলফা ইকুয়াল টু বিএন, এই যে বিএন ইকুয়াল টু কি এ বি সাইন আলফা। এখন এ বি সাইন আলফা, এ বি, এ থেকে বি, এই যে যে রেখাটা, এটা কি আমরা এই ওসি এর সমান রেখাকেই ধরে এখানে নিয়ে আসছিলাম। তাহলে এ বি সমান কি ওসি লেখা যায়, আর ওসি হচ্ছে কি কিউ ভেক্টর, ওসি কি, ওসি হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এ বি এর বদলে আমরা কিউ লিখতে পারি।
এ বি, এই ভেক্টরটা সমান ওসি ভেক্টর। তো ওসি ভেক্টরকে আমরা কি লিখতে পারি? কিউ লিখতে পারি। তাহলে এ বি এর বদলে আমরা কি লিখতে পারি? কিউ সাইন আলফা লিখতে পারি। এ বি এর বদলে কি লিখতে পারি? কিউ সাইন আলফা। তাহলে এখান থেকে কি দাঁড়ায়? বি এন সমান কিউ সাইন আলফা। বি এন সমান কি? কিউ সাইন আলফা। বি এন সমান কিউ সাইন আলফা। তারপরে দেখো, এখন এখানে যদি আমরা কজ আলফা দিই, কজ আলফা যদি নিই তাহলে কি কষলো? ভুল অঙ্ক, ভূমি, এ এন ভুল অঙ্ক, অতিভুজ এ বি, কস আলফা ইকুয়াল টু এ এন বাই এ বি। তাহলে এখান থেকে এ বি যদি এখানে নিই তাহলে এ বি কজ আলফা ইকুয়াল টু এ এন। তাহলে এ বি, এ বি হচ্ছে কি ওসি এর সমান, এবং ওসি হচ্ছে কি কিউ ভেক্টর। তাহলে এ বি এর বদলে আমরা কি কিউ কজ আলফা লিখতে পারি। তাহলে এ এন, এ এন সমান কিউ কজ আলফা, কিউ কজ আলফা। আমরা বি এন সমান পাইছি কি কিউ সাইন আলফা, বি এন সমান কিউ সাইন আলফা, এ এন সমান কিউ কজ আলফা, তাই না? এখন দেখো, এই যে আমাদের সূত্র ছিল ও বি স্কোয়ার ইকুয়াল টু কি ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এখান থেকে এই সূত্র, এই ও এন এর বদলে আমরা কি লিখছি? ও এন, এটার বদলে ও এ প্লাস এ এন এটা লিখছি, তারপর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার দিছি। এই সূত্রটা আমরা আবার এই জায়গায় বসাইছি, ও এ স্কোয়ার প্লাস এটা, এই সূত্রে এখন আমরা মান বসাই দেবো। এখানে দেখো আমরা এ এন বি এন এইসবের মান পেয়েছি। এখন ওই সূত্রে আমরা মান যদি বসাই দিই তাহলে কি হবে? ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, এই যে এটা আমরা এখানে লিখছি। দেখো ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার টু ও এ, টু ও এ লিখছি। তারপর এখানে দেখো কি এ এন আছে, এন, এন এর বদলে আমরা কি কিউ কজ আলফা লিখতে পারি। তাহলে এন এর বদলে কিউ কজ আলফা লিখছি। তারপর লেখো এ, দেখো এ এন স্কোয়ার, এ এন স্কোয়ার, এ এন কি পেয়েছিলাম? কিউ কজ আলফা। তাহলে এ এন স্কোয়ার কি কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তারপরে কি বি এন স্কোয়ার, বি এন, বি এন কি পেয়েছিলাম? কিউ সাইন আলফা। তাহলে বি এন স্কোয়ার কি কিউ সাইন আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন ও এ, ও এ দেখো ও এ এটা কি ভেক্টর? এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে ও এর বদলে আমরা কি লিখতে পারি? ও এ স্কোয়ারের বদলে কি লিখতে পারি? পি স্কোয়ার লিখতে পারি। ও এ স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার লিখতে পারি। প্লাস টু ও এ, টু, আবার ও এ, ও এ এর বদলে কি লিখতে পারি? পি লিখতে পারি। তাহলে ও এর বদলে পি লিখতে পারি। আর এখানে কি কিউ কজ আলফা আছে, কিউ কজ আলফা, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে যদি আমরা কিউ স্কোয়ার কমন নিলে কি হয়? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা, তাই না? এখন দেখো ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার, এই যে ও বি, ও বি এই ভেক্টরটা আবার কি ভেক্টর? এটা হচ্ছে লব্ধি আর ভেক্টর। তাহলে ও বি স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার লিখতে পারি। এখানে পি স্কোয়ার আছে, টু পি কিউ কজ আলফা, টু পি কিউ কজ আলফা। আর এখানে দেখো কিউ স্কোয়ার আছে, কিন্তু তার সাথে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা যোগ আকারে, মানে দুইটা যোগ আকারে গুণ আকারে আছে। তাহলে সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফা এর মান কত? এর মান তো ওয়ান, এর সূত্র। তাহলে এটা কি চলে যায়? বাদ চলে যায়। তাহলে এখানে কি থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এখান থেকে রুটটা স্কোয়ার আছে, তাহলে যদি আমি দুই পাশে রুট করে দিই, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা থাকে, এটা থাকে। আর এটাই হচ্ছে সেই লব্ধির সূত্র, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটাই হচ্ছে লব্ধির সূত্র, এইটা হচ্ছে লব্ধির সূত্র। এটা কি সূত্র লব্ধির? তার মানে কি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? যে একটা ভেক্টর, এই যে পি নামে একটা ভেক্টর এবং কিউ নামে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে কাজ করে, এই দুইটা ভেক্টরের মান যদি আমরা জানি, এবং এই যে কজ আলফা, আলফাটা হচ্ছে কি এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী এই যে মধ্যবর্তী যত কোণ, এই দুইটা ভেক্টরের মান যদি আমরা জানি এবং মধ্যবর্তী কোণ যদি আমরা জানি, তাহলে তার লব্ধি আমরা বের করতে পারবো। তার লব্ধি কোন সূত্র দিয়ে বের করবো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা দিয়ে আমরা বের করতে পারবো। এই আলফা হচ্ছে কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এটা দিয়ে আমরা এই যে লব্ধির মানটা বের করলাম। এখন লব্ধির দিকটা আমাদের বের করতে হবে। লব্ধির দিক বলতে
এই পয়েন্টে এই পয়েন্টে যে কোনো একটা বস্তু সে যদি এদিক এদিক বরাবর একটা বল প্রাপ্ত হয়, এদিক বরাবর একটা বল প্রাপ্ত হয়, সে তো কোনো দিকে যাবে না, সে মাঝখানে কোনো একটা দিকে যাবে। তো মাঝখানে যে কোনো একটা বলে তো যাবে, কিন্তু সে কত অ্যাঙ্গেলে যাবে, সেই পি এর সাথে কত অ্যাঙ্গেলে যাবে অথবা কিউ এর সাথে কত অ্যাঙ্গেলে যাবে, এই যে যে অ্যাঙ্গেল, এই দিকটা আমাদের বের করতে হবে। তো এই দিকটাই হচ্ছে লব্ধির দিক। তো এই দিকটা আমরা এখন বের করব। তো চলো দেখি এই দিকটা কিভাবে বের করছে। এখন লব্ধির দিক, এখন tan থিটা ইকুয়াল টু বিএন বাই ও এন। এইখানে দেখো যে এই যে থিটা, এই থিটাটা আমরা, থিটা হচ্ছে দিক ধরছি আমরা। এই যে যে আর, এই আর ভেক্টরটা, এই আর লব্ধিটা এই পি ভেক্টরের সাথে কি কোণ তৈরি করছে সেটাকে আমরা থিটা ধরছি। আর ভেক্টরটা, আর লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এখানে ট্যান থিটা লিখতে পারি। ট্যান থিটা ইকুয়াল টু কি বিএন বাই ও এন, টানলো লম্ব। এই যে বিএন, এই যে এই ফুলটা যদি আমরা চিন্তা করি, ট্যান থিটা ইকুয়াল টু বিএন, টানলো লম্ব ভুলে বিএন বাই ও এন, বিএন বাই ও এন। তাহলে বিএন তো যা আছে তাই ও এন, ও এন কে আমরা কি লিখতে পারি, ও এন কে কি লিখতে পারি, ও এ প্লাস এ এন, ও এ প্লাস এ এন, তাই না? তো এখন বিএন, বিএন আমরা একটু আগে এখানে পাইছিলাম বিএন সমান কিউ সাইন আলফা, বিএন সমান কি পাইছিলাম, বিএন সমান কিউ সাইন আলফা। তাহলে এখান থেকে বিএন এর বদলে কিউ সাইন আলফা লিখতে পারি। তাহলে বিএন এর বদলে আমরা উপরে, বিএন এর বদলে আমরা কি লিখতে পারি, কিউ সাইন আলফা। এই যে বিএন এর বদলে আমরা কি কিউ সাইন আলফা লিখতে পারি। ও এ, ও এ প্লাস এ এন, ও এর বদলে আমরা কি লিখতে পারি দেখো, ও এ, ও এর বদলে আমরা কি লিখতে পারি, ভেক্টর পি লিখতে পারি। তাহলে ও এর বদলে আমরা কি লিখবো, ভেক্টর পি লিখবো। ও এ, এই যে ও এ, ও এর বদলে আমরা কি ভেক্টর পি লিখছি। তারপর আর কি থাকে, এ এন, এনটা আমরা বের করছিলাম। এইখানে দেখো এ এন সমান আমরা কি বের করছিলাম, কিউ কজ আলফা। তাহলে এ এন মানে কি, কিউ কজ আলফা। এন হচ্ছে এই যে কিউ কজ আলফা। তাহলে এই যে ট্যান থিটা, এখান থেকে আমরা কি পেলাম, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমরা দিক পেলাম ট্যান থিটা। তো এই দিকটা আমরা কার সাথে ধরছি, এখানে দেখো এই যে যে কোণটা, এই থিটা, এই থিটা আমরা কার সাথে ধরছি, এই যে লব্ধি, লব্ধি আর, এই যে লব্ধি আর, তাই না, লব্ধি আর, সে কার সাথে কোণ করছে, এই পি এর সাথে আমরা থিটা কোণ ধরছি, পি এর সাথে থিটা কোণ ধরছি। তা এই ক্ষেত্রে আমাদের সূত্র কি আইছে, পি প্লাস কিউ কজ আলফা। যার সাথে কোণ ধরবো সেটা হচ্ছে নিচে একাই, পি এর সাথে কোণ ধরছি তাহলে পি নিচে একাই, এর সাথে কোনো অ্যাঙ্গেল আছে, এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই, কোণ নাই, কোণ নেই। তার মানে যার যার সাথে আমরা কোণ ধরবো, যার সাথে আমরা, মনে করো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এই আর লব্ধিটা এই পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কার সাথে কোণ উৎপন্ন করছে, পি এর সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে যে রাশিতে, এই নিচের রাশিতে পি এর সাথে কি কোনো কোণ থাকবে না, আরেকটা ভেক্টর, এই যে কিউ ভেক্টর, আরেকটা ভেক্টরের সাইন আলফা উপরে থাকবে, আর এখানে পি প্লাস কিউ কজ আলফা, ওই ভেক্টরের কজ আলফা নিচে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে কোণ নির্ণয়। এই যে দেখো যে পি ও কিউ ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা, পি এবং কিউ ভেক্টরদের মধ্যবর্তী কোণ কি, আলফা। পি এবং কিউ ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা হলে এদের লব্ধির সূত্র কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এইটাই হচ্ছে আমাদের লাগবে, এই প্রমাণটা কোথাও আসবে না, কিন্তু প্রমাণটা তোমাদের দেখালাম, এই সূত্রটা দিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে হচ্ছে সূত্র, এবং দিক, লব্ধির দিক হচ্ছে কি, এই যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। থিটা কোণ যে বাহুর সাথে সেটা নিচে খালি থাকবে, থিটা কোণ যেই বাহুর সাথে সেটা নিচে খালি থাকবে। মানে কি, এই যে আর এই লব্ধিটার থিটা কোণ কার সাথে, পি এর সাথে না, তাহলে পি এই যে নিচে খালি আছে, সূত্রে পি নিচে খালি, যদি এই থিটা কোণটা যদি কিউ এর সাথে হইতো, এর মানে কি, মনে করো এই যে আর, এই যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে পি। তাহলে এই যে আর কিউ এর সাথে কোণ, তাহলে কিউ এর সাথে কোণ যদি থাকে তাহলে কিউ প্লাস পি কজ আলফা
পি সাইন আলফা, এরকম হবে। তখন হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু এটা হবে। যদি এই থিটা কোণটা কিউ এর সাথে হয়, যার সাথে হবে সে নিচে একলা থাকবে, তার সাথে কোনো কোণ থাকবে না। এইখানে যার সাথে কোণ তা সে নিচে একলা থাকবে, এটাই হচ্ছে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে মান এবং দিক নির্ণয় কিভাবে করা লাগে। তো আমাদের হচ্ছে এই দুইটা সূত্রই লাগবে, মান এবং দিক নির্ণয়, এই যে আর এর সূত্র আর হচ্ছে এই থিটার সূত্র। এই দুইটা সূত্র তোমরা ভালো মতো বুঝতে পারলেই হবে। এই দুইটা সূত্র দিয়ে এখন আমরা কিছু অঙ্ক দেখব, ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের কিছু অঙ্ক দেখব। তো চলো কিছু অঙ্ক দেখি। এখন আমরা মান নির্ণয় এর কিছু অঙ্ক দেখব, মান নির্ণয়ের অঙ্ক দেখব। তো এই যে যে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা প্রথম অঙ্ক কিন্তু এখানে লেখা 19 নাম্বার, এটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে এখন আমরা মান এবং দিক নির্ণয়ের যে সূত্র জানছি, সেই মান এবং দিক নির্ণয়ের সূত্রের উপরে ভিত্তি করে আমরা কিছু অঙ্ক সাজাইছি, যাতে তোমরা এটা ভালো মতো বুঝতে পারো বা ভালো মতো আয়ত্ত হয়ে যায় তোমাদের, ঠিক আছে? তো এখন এই অঙ্কটা দেখো, যে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 4 একক। দুইটা দিক রাশি, দিক রাশি বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই ভেক্টর। তাহলে দুইটার 4 একক, তার মানে কি? মানে এই যে একটা, এই যে মনে করো একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, একটা মনে করো কিউ ভেক্টর, একটা পি ভেক্টর। দুইটা দিক রাশির মান 4 একক, মানে পি এর মান 8 একক, পি এর মানও 8, কিউ এর মানও কত? 8। তাদের, তারা একই বিন্দুতে পরস্পর, এই যে একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতে হবে। তাহলে চিত্রটা এভাবে হবে না, চিত্রটা কিভাবে হবে? এভাবে হবে। একটা হচ্ছে 8 আর একটা 8, এই দিকের যেটা সেটাও 8, এইদিকেও 8, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান এবং দিক, যেহেতু তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে অবশ্যই তাদের সেহেতু এখানে মনে করো একটা বস্তু থাকলে সে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, মাঝখানে কোনো একটা দিকেও যাবে। তো মাঝখানে যেই দিক বরাবর যাবে সেইটা হচ্ছে লব্ধি আর, এবং সেইটার, সেই লব্ধির মানটা আমাদের বের করতে বলছে এবং দিকটা বের করতে বলছে। সেই লব্ধির মান এবং দিক বের করতে বলছে। এখন দেখো আমরা সূত্র কি জানছিলাম? তাহলে মান, লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা জানছিলাম, তাই না? তাহলে এখন দেখো পি এর মান, পি আর কিউ জিনিসটা কি? দুইটা যে ভেক্টর থাকে, সেই দুইটা ভেক্টরকে, একটাকে আমরা পি বলছিলাম আর একটা কিকে কিউ বলছিলাম। এই যে একটা ভেক্টরকে পি বলছিলাম আর একটা ভেক্টরকে কিউ বলছিলাম। তাহলে এখানে দুইটা ভেক্টরের মান কিন্তু দেওয়া আছে 8 করে, 8 একক। তাহলে কি হবে? তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কি হবে? রুট ওভার পি এর মান 8 স্কোয়ার, কিউ এর মানও কত? 8 স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 গুণ পি এর মান কত? 8, কিউ এর মানও কত? 8 গুণ কস আলফা। আলফা হচ্ছে কি বলছিলাম? আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলছিলাম। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো এটা যদি আমরা লিখে দিই, তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে লব্ধির যে মানটা আসে সেটা হচ্ছে 8 একক, 8 একক। তো লব্ধির মান আমরা বের করতে পারলাম। এখন হচ্ছে দিক, দিক হচ্ছে এই যে লব্ধি যে কোনো একটার সাথে, যে কোনো একটার সাথে যে কোনো উৎপন্ন করতেছে। মনে করো এটা আমরা পি ধরলাম, এটা মনে করো কিউ ধরলাম। তো আমরা ধরি এই লব্ধিটাই পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন এই থিটাটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি? ট্যান থিটা। ট্যান থিটা হলো কার সাথে কোণ? পি এর সাথে কোণ। তাহলে পি নিচে একা, আর আরেকটার কিউ কজ আলফা নিচে, আরেকটার কিউ সাইন আলফা উপরে। এই যে কোণ নির্ণয়ের সূত্র, এই যে পি সাইন আলফা কিউ প্লাস কিউ, এই যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এটাও হয় আবার এটাও হয়। যার সাথে কোণ সে নিচে একা থাকে। তো এখানে কোণটা কার সাথে আমরা নিছি? পি এর সাথে। এই কোণ থিটাটা কার সাথে নিছি? পি এর সাথে। তাহলে পি এইভাবে নিচে একা, তাই না? তো বুঝতে পারতেছো? তাহলে এখন আমাদের কি লাগবে? কোণ লাগবে, কোণ লাগবে। তাহলে থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স
মান বসাই দেবো কিউ সাইন আলফা, কিউ আর পি, একটা হচ্ছে 8 আর একটা 8, তাহলে 8 সাইন আলফার মান কত, দুইটার মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, পি এর মান 8 প্লাস 8 কস 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। তো এটা যদি করি তাহলে থিটার মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। ক্যালকুলেটরে বসানোর পর থিটার মান আমরা 60 ডিগ্রি পাবো। এই থিটাটা আমরা কার সাথে ধরছি, পি এর সাথে, তাহলে অবশ্যই বলতে হবে লব্ধি আর, লব্ধি আর পি এর সাথে 60 ডিগ্রি কোণ করছে, লব্ধি আর পি এর সাথে 60 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, এটা ইসাক স্যারের বইয়ের ম্যাথ, ইসাক স্যারের বইয়ের 19 নম্বর ম্যাথ। বুঝতে পারছো? তাহলে লব্ধির যে আমরা দুইটা সূত্র জানছিলাম, লব্ধির মান এবং দিক নির্ণয়, এই যে মান, লব্ধির মান এবং দিক, এই যে এইগুলো হচ্ছে দিক নির্ণয়ের সূত্র। এই যে দিক নির্ণয়ের সূত্র, এই দিক নির্ণয়ের সূত্র থেকে আমরা এই যে অঙ্ক করছি। তো এই অঙ্কটাই এই যে নিচে করে দেওয়া আছে বইয়ের অ্যান্সার শিটের, ওইটাও আমি এখানে উঠিয়ে দিয়েছি যাতে তোমরা এখান থেকেও আরেকবার দেখে নিতে পারো। তো এটা হচ্ছে প্রথম অঙ্ক গেল। তো আরেকটা অঙ্ক আমরা দেখি। এই অঙ্কটা এখন হচ্ছে আমরা মান এবং দিক নির্ণয়ের অঙ্কগুলো করতেছি। বুঝতে পারছো? এখানে কি বলছে, পরস্পর লম্ব দুটি বলের লব্ধির মান 50। এখানে আমি চিত্র আঁকি, পরস্পর লম্ব, এই যে একটা, এই যে একটা, দুইটা লম্ব, দুইটা বলের লব্ধির মান 50। লব্ধির মান বলছে, লব্ধির মান কোনটা, এই মনে করো পরস্পর দুইটা লম্ব বল, দুইটা লম্ব বল, একটাকে আমরা পি ধরলাম আর একটাকে মনে করি কিউ ধরলাম। পরস্পর দুইটা লম্ব বলের লব্ধি, লব্ধি মানে কি ওই আরটা, তারটা যে কোনো মাঝখানে যে কোনো একটা দিয়ে যা গেল, মনে করো এই আরটা, এই আর এর মান কত, 50। যদি লব্ধি বলটি একটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি বল কোনটা, এই যে আর, আর একটার সাথে 30 ডিগ্রি, এখন কোনটার সাথে 30 ডিগ্রি সেটা কি বলছে, বলে নাই, তাহলে আমরা মনে করো যে কোনো একটা এটার সাথে 30 ডিগ্রি কোণ ধরলাম, 30 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে বল দুইটির মান কত, বল দুইটির মান, তার মানে কি আমাদের এই কিউ এর মান চাইছে এবং এই পি এর মান চাইছে, পি এবং কিউ কত এটা চাইছে, এই দুইটার পি এর মান চাইছে এবং আমাদের কিউ এর মান চাইছে, এই দুইটার মান চাইছে। এখন লব্ধির সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটা হচ্ছে কি লব্ধির সূত্র, দেখেন। এখন আর কত দেওয়া আছে, আর 50 দেওয়া আছে, তাহলে আর যদি আমরা 50 বসাই, ঠিক আছে। দেখো যেহেতু এখানে পি আর কিউ দুইটা রাশির মান চাইছে, তাহলে আমরা আমরা সূত্র জানি কয়টা, সূত্র কিন্তু দুইটা সূত্র জানি, একটা হচ্ছে আর এর সূত্র আর একটা হচ্ছে ট্যান থিটার সূত্র। এখন তুমি কিভাবে বুঝবে যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, এইখানে দেখো যেহেতু দুইটা আননোন, অবশ্যই আমাদের দুইটা সমীকরণ দিয়ে দুইটা সলভ করতে হবে, দুইটা আননোন দুইটা সমীকরণ দিয়ে সলভ করতে হবে, এর জন্য আমরা দুইটা সমীকরণই বসাবো, দুইটা সমীকরণ বসাই তারপর দুইটা সমীকরণ সলভ করব। তাহলে 50 ইকুয়াল টু রুট ওভার পি এর মানও আমরা জানি না, কিউ এর মানও জানি না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এখানে দেখো 2pq কজ আলফা, কজ আলফা, এই যে যে আলফা, আলফাটা কি, আলফা হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণ, এখানে বলা আছে পরস্পর লম্ব, এখানে কি বলা আছে, বলা আছে হচ্ছে পরস্পর লম্ব, পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, cos 90 ডিগ্রি হবে, cos 90 ডিগ্রি হবে, তাহলে cos 90 ডিগ্রির মান কত, 0, তাহলে এই ফুল টার্মটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে, শুধুমাত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা সমীকরণ। তো এটাকে আমরা আরেকটু যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কত হবে, 50-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়, 50-এর স্কোয়ার করলে হচ্ছে 2500 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণ, আর একটা কি, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কার সাথে কোণ ধরছি, পি এর সাথে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে কি কিউ সাইন আলফা। এখন ট্যান থিটা, থিটা কত, 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কিউ সাইন আলফা, আলফাটা কি, পি আর কিউ এর মধ্যবর্তী এই কোণটা হচ্ছে আলফা, আলফা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে উপরে কি থাকবে, উপরে খালি কিউ থাকবে, আর নিচে
পি থাকবে পি প্লাস কিউ কজ আলফা, কিউ কজ আলফার কস 90 ডিগ্রির মান, এই আলফার মান কত 90, কজ 90 ডিগ্রির মান কত 0, তাহলে এটা বাদ যাবে, কিউ বাই পি থাকে। তাহলে কি tan 30 ডিগ্রি, তাহলে পি tan 30 ডিগ্রি ইকুয়াল টু কিউ। তাহলে tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে পি বাই √3 ইকুয়াল টু কিউ। এই যে 2 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে একটা রাশি জানি না, সেটা পি জানি না, এটা কিউ জানি না। এই আরেকটা সমীকরণ, এই সমীকরণে আমরা কি জানি না, পি জানি না, কিউ জানি না। এখন দুইটা সমীকরণ সমাধান করলেই আমরা কি পি এর মান পাবো, কিউ এর মান পাবো। তো এই পি আর কিউ এর মানে আমাদের বের করতে বলছে, তবে বল দুটির মান নির্ণয় করে, পি এবং কিউ এই দুইটার মানে আমাদের কি বের করতে বলছে। বুঝতে পারছো, এই পি এবং কিউ এই দুইটার মানে হচ্ছে আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো এখন এই দুইটা সমাধান করে সমীকরণ কিভাবে সমাধান করে, এইখানের এই যে কিউ এর মানটা আমি এখানে বসাই দিলে পি এর মান পাবো, সেই মানটা আবার যে কোনো একটা রাশিকে বসাই দিলে কিউ এর মান পাবো। এই দুইটা সমাধান করে তোমরা পি এবং কিউ এর মানটা কি করবা, বের করবা। ঠিক আছে, আর আমি করে দিলাম না। তো পি আর কিউ এর মান বের করলে কত হয়, এখানে দেখো, এখানে সমাধান করে দেওয়া আছে, পি এবং কিউ এর মান বের করলে কত হয়, কিউ এর মান আসে হচ্ছে 25, কিউ এর মান কত আসে, কিউ এর মান 25 আছে, আর পি এর মান আসে হচ্ছে 43.3 নিউটন, পি এর মান আসে হচ্ছে 43.3 নিউটন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কটা এভাবে করতে হবে, তোমাকে আগেই বুঝতে হবে যে তোমাকে কি কি শর্ত দিছে, শর্তগুলো কি কি দিছে সেগুলো ভালো মতো বুঝতে হবে শর্ত, তারপর সেই শর্ত আমরা বের করতে কি কি করা লাগবে সেটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। অঙ্ক করতে করতেই তোমরা এটা ভালো মতো প্র্যাকটিস করতে পারবা। তো চলো আমরা এখন পরের অঙ্কটায় যাই। তো এখন আমরা 23 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। সেই অঙ্কটায় কি বলছে যে 2a এবং a ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে রয়েছে। তো মনে করি এই যে a ভেক্টর আর একটা হচ্ছে 2a ভেক্টর, এই দুইটা একটা নির্দিষ্ট কোণে আছে, এই কোণটা মনে করি আলফা। তো কোণটা কত সেটা কিন্তু প্রশ্নে বলা নাই, ঠিক আছে, আলফা কোণে আছে। এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের 23 নম্বর অঙ্ক। কোণে আছে, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান কত হয়, 3 গুণ হয়। এখন তার মানে আরেকটা কেসে কি হবে, আরেকটা কেসে এদিকে মনে করো এ আছে, প্রথমটাকে দ্বিগুণ, তাহলে প্রথমটা কত ছিল 4a, প্রথমটা কত ছিল 2a, তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হবে 4a। যদি এটাকে দ্বিগুণ করি তাহলে লব্ধি 3 গুণ হয়, 3 গুণ হয়। এর মানে কি, আগে এখানে যে লব্ধিটা ছিল এই লব্ধিটা ধরি আমরা আর ছিল, তাহলে এইখানে যে লব্ধিটা সেটা কত হবে 3r, 3 গুণ হবে 3r, তাই না? প্রশ্ন তো এটাই বুঝাইছে। তাহলে এখন এইটার জন্য কি ফর্মুলা, এখন আমাদের কি চাইছে, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ, দুইটারই মধ্যবর্তী কোণ আমরা ধরলাম আলফা। এখন একটা ভেক্টর 2a আর একটা ভেক্টর a, তার কত, লব্ধি কত আর। তো এখানে আমরা লব্ধির কি সূত্র জানি, লব্ধির সূত্র জানি কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাই হচ্ছে কি আমরা সূত্র জানি, তাই না? তো এখন প্রথম ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা কি পাই, এইটার ক্ষেত্রে আর ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইকুয়াল টু পি স্কোয়ার। পি কোনটা, আমরা যে কোনো একটাকে পি ধরতে পারি, মনে করি 2a, এটাকে আমরা পি ধরলাম। পি আর কিউ বলতে কি বোঝায়, দুইটা বাহু আর কি, মানে এই যে যে এটার দুইটা বাহুকে, তাহলে রুট ওভার পি স্কোয়ার বলতে আমরা কি, এখানে মনে করি 2a কে ধরলাম, 2a কে যদি আমরা পি ধরি, এটাকে মনে করো আমরা পি ধরছি, এটাকে কিউ ধরছি, তাহলে পি স্কোয়ার মানে কি 2a, 2a এর উপর স্কোয়ার করলে কত হবে 4a স্কোয়ার, কিউ স্কোয়ার, কিউ কাকে ধরলাম, এ কে ধরলাম, কিউ স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 পি কিউ, পি হচ্ছে কত 2a আর কিউ কত এ, তাহলে 2a স্কোয়ার, আর এখানে আছে কত আরো 2a, 2 আছে, তাহলে কত হবে 4a স্কোয়ার,
4a² cos আলফা। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু আমরা এটা জানলাম। এখন 4a² আর a² কত, 5a²। দুই পাশে এখন মনে করো দুই পাশে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে, r²। এখানে রুট চলে যাবে, এখানে 4a² প্লাস a², তাহলে কত হবে, 5a² প্লাস 4a² cos আলফা। ঠিক আছে, এটাই থাকে। এটা হচ্ছে, এইটা একটা ফর্মুলা আমরা পাইলাম। এখন এই পরের কেসের ক্ষেত্রে দেখো, পরের কেসের ক্ষেত্রে সূত্র কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটাই তো সূত্র। পরের ক্ষেত্রে আর কত, আর হচ্ছে কত, 3r, তাই না? তাহলে 3r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার। পি এখানে মনে করো এটাকে আমরা পি ধরলাম এবং এই এ কে কিউ ধরলাম, তাহলে 4a², তাহলে 4a², এটাকে যদি আমরা করি তাহলে কত হবে, 16a²। এ পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিউ কত এ, তাহলে এ কে করলে কত, a², পি² কিউ² প্লাস 2p কিউ কজ আলফা, 2p কিউ, পি কত ধরছি 4a, কিউ ধরছি এ, তাহলে এই পি আর কিউ গুণ করলে কত হবে, 4a²। তার সাথে আবার কত আছে, 2 আছে, তাহলে কত হবে, 8a², 8a² কজ আলফা। এখন আমরা যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে কত হবে, 9r² সমান, এই রুট তো চলে যাবে, এখানে 16a² আর a² কত হবে, 17a², 17a² প্লাস এখানে কত আছে, 8a² cos আলফা, 8a² cos আলফা, তাই না? তো এখন এই যে 9r² সমান এইটা, এখন দেখো r² এই পাশ থেকে আমরা কি পেয়েছিলাম, r² সমান এইটা, তাহলে এখানে যে r², এই r² বদলে আমরা এই ফুল মানটা বসাই দিতে পারি, তাই না? তাহলে 9, এই r² এই মানটা আমরা এখানে যদি বসাই দিই তাহলে কত হবে, 5a² প্লাস 4a² cos আলফা ইকুয়াল টু 17a² প্লাস 8a² cos আলফা। এখন 9 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কত হবে, 45a² প্লাস 36a² cos আলফা ইকুয়াল টু, এখানে কত, 17a² প্লাস 8a² cos আলফা। এখন দেখো এখানে 45a², এখানে 17a², তাহলে এই লাইন থেকে আমরা আবার এখানে লিখি 45a², আর এই যে 17a², এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 17a², এখানে কি আছে, প্লাস 36a² cos আলফা, এই যে 8a² cos আলফাকে এই পাশে নিয়ে আসলাম, 8a² cos আলফা ইকুয়াল টু 0, সবগুলো এক পাশে নিয়ে আসলাম, তাহলে 45 থেকে যদি আমরা 17 বিয়োগ দিই তাহলে কত থাকে, 45 থেকে আমরা 17 বিয়োগ দেব, 45 মাইনাস, তাহলে কত থাকে, 28a², আর 36 থেকে 8 আমরা বিয়োগ দেব, 36 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকে, তাহলেও থাকে হচ্ছে 28, 28a² cos আলফা ইকুয়াল টু 0। 28 থেকেও এইটা থাকে, তাই না? এখন 28a² প্লাস 28a² cos আলফা ইকুয়াল টু 0। এখন 28a² যদি আমরা কমন নিই, 28a² যদি কমন নিই তাহলে কত থাকে, 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 0। 28a² যদি এই দুইটা রাশি থেকে 28a² কমন নিই তাহলে এটা থাকে। এখন 28a², এটাকে যদি আমরা এই পাশে শূন্যের নিচে পাঠাই দিই তাহলে কত হবে, এইটুক 0 হয়ে যায়, 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 0, তাই না? 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 0, তাহলে এই 1টাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে কত হবে, 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 0, তাহলে cos আলফা ইকুয়াল টু কত,
-1, তাহলে আলফা ইকুয়াল টু কত? কজ ইনভার্স -1। তাহলে কজ ইনভার্স -1 যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে মান আসবে 180°। আর আমাদের কি চাইছে দেখো, ভেক্টর দ্বয়ের মধ্য অন্তর্গত কোণ নির্ণয় করো। তো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণই আমরা বের করলাম কত? 180। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো। এখানে দুইটা শর্ত দিছে, 2a এবং a ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আছে। তো নির্দিষ্ট কোণে থাকলে তার জন্য কি সূত্র? নির্দিষ্ট কোণে যখন থাকে তখন কি সূত্র? আর সূত্র তো এই একটাই। তখন বসাইলেন যখন 2a এবং কিউ, 2a এবং a আছে, তখন এই যে এটা আমরা বের করছি। যখন আরেকটা শর্ত দিছে, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি 3 করে, তখন আমরা এইটা বসাইছি। তাহলে দুইটা পাইছি, তাহলে দুইটা মিলায় আমাদের কি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। দুইটা মিলে আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180° বের করছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝো তোমরা এই ভিডিওটা আরো একবার দেখবা, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবা। তো এইটার অ্যান্সারটাও নিচে দেওয়া আছে। এই যে এটার অ্যান্সার বই থেকে উঠায়, এটার অ্যান্সারও আমি নিচে অ্যাড করে দিছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্ক, এই যে 32 নাম্বার, এই যে অঙ্ক, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কোথাকার? এইগুলো কিন্তু ইসাক স্যারের বইয়ের অঙ্ক, ইসাক স্যারের বইয়ের অঙ্ক। ঠিক আছে, আমরা যেহেতু মান এবং কোণ নির্ণয়ে পড়তেছি, সেই রিলেটেড অঙ্কগুলোই আমরা করতেছি। তো এখানে কি বলছে? একটি বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ, অনুভূমিক মানে কি? অনুভূমিক মানে হচ্ছে বরাবর, মাটি বরাবর সমান্তরাল যেটা, সেটাকে বলা হয় অনুভূমিক। তাহলে একটি বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান, তাহলে অনুভূমিক উপাংশের মান কত? 60। উলম্ব উপাংশ মানে কি? লম্ব, উলম্ব, উলম্ব উপাংশের মান কত? 80। আমাদের ব্যক্তির মান কত বের করতে বলছে। মানে একটা 60 আর একটা 80 হলে ব্যক্তির মান। তাহলে ব্যক্তির মান দ্বারা এটা কি বোঝানো হচ্ছে? এদিকে একটা 60 যাচ্ছে, এদিকে একটা 80, তাহলে এইখান থেকে অবশ্যই একটা লব্ধি যাবে কোনো একটা দিকে। সেই লব্ধির মানটা আমাদের বের করতে বলছে। এই আর সমান কত, এইটাই আমাদের বের করতে বলছে। লব্ধির মানটাই আমাদের কি বের করতে বলছে। এখন দেখো, লব্ধির মানের সূত্র কি জানি আমরা? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা। আমাদের দুইটার মান জানতে হবে, পি এবং কিউ এর মান জানতে হবে। পি এবং কিউ এর মান দেওয়া আছে, এবং অ্যাঙ্গেল না জানলে আমরা এই আরটা বের করতে পারবো না। তো অ্যাঙ্গেল কি আমরা জানি? এই অ্যাঙ্গেল মানে কি? দুইটার মধ্যবর্তী কোণ। এখন দেখো, একটি বেগের অনুভূমিক, অনুভূমিক কি মাটি বরাবর, আর উলম্ব মানে কি উপর বরাবর। তাহলে যখনই অনুভূমিক আর উলম্ব বলছে, তখনই আমরা বুঝতে পারছি এই অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই 90° হবে। তাহলে এখানে আর ইকুয়াল টু অ্যাঙ্গেলটা অবশ্যই কত? 90°। পি স্কোয়ার 60 স্কোয়ার, 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস 2 × 60 প্লাস 80 গুণ কস কত? 90 স্কোয়ার। তো কস 90°-র মান কত? কস 90°-র মান কত? কস 90°-র মান হচ্ছে 0। তাহলে এই রাশিটুক কি বাদ হয়ে যাবে। তাহলে কি থাকবে এখান থেকে? আর ইকুয়াল টু রুট ওভার 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মান যেটা আসবে সেটা হচ্ছে 100। তাহলে বেগের মান বা এই যে লব্ধি, এই লব্ধির মানটা কত? 100। লব্ধির মান কত? 100। 100 ms ইনভার্স 1, যেহেতু এটা বেগ, তাই বেগের একক আমরা বসাই দিলাম। বুঝতে পারছো? এই লব্ধির মানটা হচ্ছে তাহলে 100। দেখো, এই যে অঙ্ক এখানে করে দেওয়াই আছে। তো তোমরা যখন অঙ্কগুলো করবা, এই যে অঙ্কগুলো বইয়ের এই ক্লাসটা দেখার পরে, প্রথমে তো থিওরি বুঝবা, তারপরে আমি যে বইয়ের অঙ্ক, এই যে 32, 23, তোমরা খাতায় লিখবা 23, নাম্বারগুলো উঠাবা, নাম্বারগুলো উঠে নিজে নিজে প্র্যাকটিস করবা। নাম্বারগুলো একবার আমার ভিডিও দেখার পরে নাম্বারগুলো উঠায় নিজে নিজে প্র্যাকটিস করবা। তারপর যদি না পারো তাহলে আবার ভিডিও দেখবা।
ঠিক আছে, 32 নম্বর অঙ্ক। এখন এই যে আমরা ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের কিছু অঙ্ক দেখলাম, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। এখানে প্রশ্নটা হচ্ছে কি, কেন ভেক্টরের মান নির্ণয়ে স্কয়ার রুট ইউজ করা হয়। এখন ভেক্টরের মান নির্ণয় স্কয়ার রুট কেন ইউজ করা হয়, এখন এতক্ষণ যেই আমরা ভেক্টরগুলো দেখলাম বা যেই ভেক্টর নিয়ে কাজ করলাম সেই ভেক্টরের মান আমাদের দেওয়া আছে। মান এদিকে একটা ভেক্টর গেল, সেই ভেক্টরের দিক দিক আমরা তীর চিহ্ন দিয়ে বুঝাইছি এবং মান মনে করো সাইড দেওয়া আছে। তো এইভাবে আমরা একটা ভেক্টরকে বুঝাইছি। তো এখন আমরা যে ভেক্টরগুলো নিয়ে কাজ করবো সেইগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক মানে কি, এদিকে মনে করো এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ এবং এদিকে জেড অক্ষ। তো একটা ভেক্টর যদি এই এক্স জেড এক্স ওয়াই তলে মনে করো এই পয়েন্টে আছে, এক্স ওয়াই তলে এই পয়েন্টে যদি থাকে একটা ভেক্টর, তাহলে কি হবে? তো ভেক্টর এই যে জিরো জিরো বিন্দু থেকে এইখান থেকে এইখানে যাওয়া যেই কথা, এইখান থেকে এটা মনে হয় জিরো বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো একটা ভেক্টরের এই যে যে স্থানাঙ্ক, এই এই বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো, বি বিন্দুর স্থানাঙ্ক 3,5। তো এখন এই 3, যদি 5 হয় বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দেখো এখানে আমরা এ থেকে শূন্য থেকে এ তে গেলাম, এ থেকে আবার বি তে গেলেই আমরা কি এই বি ভেক্টরটাকে পাই যাচ্ছে, আবার শূন্য থেকে বি তে গেলেও সেই ভেক্টরটাকে পেয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি এই শূন্য বি, এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা কি জিরো থেকে এ তে গেলাম, জিরো থেকে এ প্লাস এ থেকে বি, এই দুইটা ভেক্টরের ফলে হচ্ছে এই জিরো বি এই ভেক্টরটা, তাই না? এখন জিরো এ, জিরো এ এই ভেক্টরটা, এই ভেক্টরটা মানে কি জিরো এ, এখান থেকে ভেক্টরের স্থানাঙ্ক বা মান কত, এখানে দেখো থ্রি দেওয়া আছে। থ্রি, এখান থেকে এতটুকু এক্স এর স্থানাঙ্ক, তাহলে এটা কত, থ্রি। থ্রি প্লাস এ বি, এ বি এটা হচ্ছে কি ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক এই পয়েন্টের ওয়াই এর স্থানাঙ্ক কত, ফাইভ। ফাইভ। তো এখন ও বি, ও বি এটাই যদি সেই ভেক্টরটা হয়, তাহলে ও বি ভেক্টরটাকে কি এভাবে লেখা যাবে? এভাবে লেখা যাবে না। এখানে কি, এইখানে যে থ্রি আমরা লিখলাম, থ্রিটা কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর না? তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর এখানে লিখতে হবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। এবং এই যে ফাইভ, এটা কি ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর লিখতে হবে কত, জে। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর লিখতে হবে কত, জে। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম এই যে ভেক্টর। তো যদি জেড অক্ষ থাকতো, জেড অক্ষ যদি থাকতো তাহলে আরো একটা অক্ষ লিখতাম, সেভেন কে, মনে করো জেড অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক আছে সেভেন কে। তাহলে এরকম যদি একটা বিন্দু এই যে এক্স ওয়াই তলে যদি একটা বস্তু থাকে, তাহলে তার স্থানাঙ্ক 3,5। যদি তিনটা তল মিলে স্থানাঙ্ক থাকে তাহলে আরো একটা হবে 3, 5, 7, এরকম যদি একটা একটা ভেক্টরের শুধুমাত্র যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেইটা থেকে আমরা কিভাবে আই জে কে ফরমেশনে এইভাবে লিখতে পারবো যে প্রথমে যেটা থাকবে তার সাথে আই, পরে যেটা থাকবে তার সাথে জে, তারপরে যেটা থাকবে তার সাথে কে। এরকম দিয়েও আমাদের একটা ভেক্টর প্রকাশ করা যায়। একটা ভেক্টর আমাদের যদি এভাবেও দিতে পারে, এ ইকুয়াল টু 3i প্লাস 5j প্লাস 7k, এইভাবে দেওয়া মানেও সেটা একটা ভেক্টর, এই একটা ভেক্টর। তো এইভাবে আমরা দিতে পারি। তাহলে এই যে যে একটা ভেক্টর, এই ভেক্টরের কি আমরা মান বের করতে হবে। এই ভেক্টরের এইগুলো যে 3i মানে কি এক্স অক্ষ বরাবর 3 যেতে হবে, 5j মানে কি ওয়াই অক্ষ বরাবর 5 যেতে হবে, কে হচ্ছে জেড অক্ষ বরাবর 7 যেতে হবে। এই যে আই জে কে, আই জে কে এগুলো হচ্ছে ওই অক্ষ বরাবর একক ভেক্টর। একক ভেক্টর মানে কি এদের মান হচ্ছে এক, এদের মান হচ্ছে এক, একক ভেক্টর ওই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই আই দিয়ে বোঝায়, এই আয়ের সামনে 3 আছে, তার মানে কি এটা দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা 3 ঘরে যাবো। জে এর আগে 5 আছে, এইগুলোর মান হচ্ছে 1, এই আয়ের মান 1, জে এর মান 1, কে এর মান কত 1। তাহলে এইগুলোর কোনো, এইগুলো থাকা মানে কোনো সমস্যা হবে না। এগুলো দিয়ে শুধুমাত্র বোঝাচ্ছে যে কোন অক্ষ বরাবর, জে দিয়ে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমাদের যাইতে হবে 5 ঘর, কে দিয়ে 7 ঘর,
এইটা দিয়ে এইভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? তো একটা ভেক্টরকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। এইভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে এটার মান মান নির্ণয় করার জন্য আমরা আবার মান কিভাবে নির্ণয় করে, মান আমরা দুই পাশে মডুলাস দিলে মান বোঝা যায়। মান নির্ণয় করার জন্য আমাদের এই যে যতগুলো আই জে কে আছে তাদের সহগের উপর স্কোয়ার দিতে হবে, সহগের উপর স্কোয়ার দিয়ে যোগ করতে হবে, সহগের উপর স্কোয়ার দিয়ে আমাদের কি যোগ করতে হবে। তো এখন এই যে ভেক্টরের মান নির্ণয় এখানে স্কোয়ার রুট, দেখো আমরা স্কোয়ার করছি, তারপরে উপরে আবার কি রুট দিছি। এই যে এ ভেক্টরটাকে আমরা স্কোয়ার করছি আবার রুট দিছি। তো কেন আমরা এই ভেক্টরটাকে এরকম ভেক্টরের মান, এই ভেক্টরের মান বের করতে আমরা স্কোয়ার রুট দিলাম, সেটা আমরা একটু হালকা দেখি, ঠিক আছে? তো এখন মনে করো এখানে এই যে মনে করো এই সেভেন এটা নাই, সেভেন এটা নাই শুধুমাত্র, তাহলে বুঝাইতে একটু সুবিধা হবে। মনে করো সেভেন এটা নাই, সেভেন নাই, শুধুমাত্র এক্স আর ওয়াই অক্ষ আছে। এখন তো এই যে পয়েন্ট একটা ভেক্টর, এখান থেকে এই ভেক্টরটাকে আমরা এ ভেক্টর ধরলাম, এ ভেক্টর ধরছি। তো এ ভেক্টর স্থানাঙ্ক কত, 3,5, তাই না? তো এ ভেক্টর এই যে ভেক্টর, তো এরকম যদি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা অবশ্যই কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় এই কোণটা কি অবশ্যই 90 ডিগ্রি। তার মানে কি এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটবে। এটা হচ্ছে কি এ, আর এইটা কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের মান কত 5, ওয়াই অক্ষ বরাবর আমরা কত যাবো 5 যাবো। আর এটা হচ্ছে কি ডান দিকের, এটা হচ্ছে কি ডান দিকের, এটা হচ্ছে কত এক্স অক্ষ, এক্স অক্ষ এখান থেকে এতটুকুর মান কত, এখান থেকে এতটুকুর মান কত, এতটুকুর মান হচ্ছে 3, এদিক বরাবর আমরা 3 যাবো, এদিক বরাবর 5 যাবো, তাহলেই তো আমরা এই বিন্দুটা পাচ্ছি, তাই না? তাহলে এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, আর আমাদের দরকার হচ্ছে কি এই যে অতিভুজ, অতিভুজটা হচ্ছে কি এ ভেক্টর, এই ভেক্টরটাই মান দরকার। তাহলে কি আমরা ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এ, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার, ভূমি কত 3 স্কয়ার, 3 স্কয়ার প্লাস কত লম্ব স্কয়ার 5 স্কয়ার। তাহলে আমাদের এ স্কয়ার যদি আমরা রুট করে দিই, এ ইকুয়াল টু কত রুট ওভার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার আসতেছে। দেখো এখানেও কিন্তু এ ভেক্টরের মান আমরা কিভাবে বের করলাম, 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আর এখান থেকে আমরা দেখলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কিভাবে এই যে একটা ভেক্টর আছে সেই ভেক্টরের মানটা কিভাবে বের করতে পারি, এ ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার এরকম হয়েছে। যদি জেড অক্ষ থাকতো তাহলে জেড অক্ষর এখানে কত 7 কে ছিল, জেড অক্ষের সহগের উপর স্কয়ার হইতো। তো এইটাই হচ্ছে এই পিথাগোরাসের, এটা দিয়েই প্রমাণ করা যায় যে ভেক্টরের মানে কেন, মান নির্ণয় কেন স্কোয়ার রুট ব্যবহার করা হয়। যদি এই ধরনের ভেক্টর থাকে আই জে কে, এরকম দিয়ে যদি ভেক্টর থাকে তাহলে আমরা এরকম ভাবে তার মান কিভাবে বের করব, তার এই যে সহগের উপর স্কোয়ার দিয়ে যোগ করে দেবো, রুট দিব, সহগের উপর স্কোয়ার দিয়ে যোগ করে দেবো। তাহলে এটা কেন করব, এই সূত্রটা এইভাবে আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই সূত্রটা কিভাবে আসলো সেইটারই ব্যাখ্যা এখানে দেওয়া আছে, সেটারই ব্যাখ্যা এখানে দিয়ে এই যে এই সূত্রটা কিভাবে আসলো সেটার ব্যাখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর সেটাই আমি তোমাদের এতক্ষণ বুঝিয়ে দিলাম। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমরা এটা আমি দেখালাম যে একটা ভেক্টরকে আমরা পয়েন্ট যদি থাকে, যে একটা ভেক্টরের যদি মনে করো স্থানাঙ্ক দেওয়া আছে, একটা ভেক্টর 3,4,5 দেওয়া আছে, তো এরকম যদি স্থানাঙ্ক থাকে তাহলে প্রথম যে স্থানাঙ্ক সেটার সাথে আমরা আই লিখবো, প্রথম স্থানাঙ্কের সাথে আই, কারণ এইটা হচ্ছে এক্স, এক্স অক্ষ বরাবর বোঝায়, এবং পরের যে স্থানাঙ্ক 4 এটা হচ্ছে জেড অক্ষ বরাবর বোঝায়, তাহলে এটার সাথে জে লিখবো, এবং পরে 5 এটা হচ্ছে মানে 4 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বোঝায়, তো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, 5 হচ্ছে জেড অক্ষ বোঝায়, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে 3,4,5 মনে করো একটা ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরের পয়েন্ট দেওয়া আছে 3,4,5। তাহলে এই ভেক্টরটাকে তুমি যদি ভেক্টর রূপে কনভার্ট করে তাহলে কি হবে, 3i, 3i প্লাস 4j প্লাস 5k, এটা হবে, তাই না? আই জে কে এই ফরমেশনে নিয়ে আসবে, এবং এই ফরমেশনে নিয়ে আসার পরে আমাদের যদি মান নির্ণয় করতে বলে, মান নির্ণয় করতে বললে আমরা কি করব, এই যে যতগুলো এই আয়ের শক কত 3, জে এর শক কত 4 প্লাস 4, কে এর শক কত 5 প্লাস 5, তো এই
প্লাস থাকুক আর মাইনাস থাকুক, মাইনাস থাকলে মাইনাস নিয়ে, প্লাস থাকলে প্লাস নিয়ে, সহগের উপর স্কোয়ার দিয়ে রুট করলেই আমরা কি মান পেয়ে যাব। তো এটাই, তো এখান থেকে আমরা দেখালাম যে একটা ভেক্টর যদি আই জে কে ফরমেশন বা ই ফরমেশন থাকে, যদি স্থানাঙ্ক ফরমেশন থাকে, তাহলে আমরা কি করতে পারি। আই জে কে কি, আই হচ্ছে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। একক ভেক্টর আবার কি, একক ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান এক। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে এক। এটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আই যদি আমরা লিখি, যদি 5i লিখি, তার মানে কি, এটা দিয়ে কি বোঝাই, এক্স অক্ষ বরাবর আমাদের 5 ঘর যেতে হবে, তাই না? এইটাই। আর 7j যদি আমরা লিখি, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর 7 ঘর যেতে হবে। 8k যদি লিখি, তার মানে কি জেড অক্ষ বরাবর 8 ঘর যেতে হবে। এইগুলো হচ্ছে একক ভেক্টর। এইগুলো এই 5-এর সাথে আই কি গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে সমস্যা নাই, কারণ এই আই এর মান কত, 1, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এইটাই স্থানাঙ্ক এর সাহায্যে ভেক্টর। এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের যোগ এবং বিয়োগ। ভেক্টরের যোগ বিয়োগ কিভাবে করা হয়। তো একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর মনে করো এ এক্স, এ ওয়াই, এ জেড, মানে কি একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি থাকে, ভেক্টরের এক্স এর উপাংশের সাথে বি ভেক্টরের এক্স এর উপাংশ যোগ হবে, ভেক্টরের ওয়াই এর সাথে বি ভেক্টরের ওয়াই যোগ হবে, ভেক্টরের জেড এর সাথে বি ভেক্টরের জেড যোগ হবে। এটা হচ্ছে যোগফল। যোগফলটা হচ্ছে এভাবে বের করা লাগে, একটার এক্স এর সাথে আরেকটার এক্স যোগ, আরেকটার ওয়াই এর সাথে আরেকটার ওয়াই যোগ, আরেকটার জেড এর সাথে আরেকটার জেড যোগ হবে। এই দেখো, এ এক্স প্লাস বি এক্স, এই সবকটা যোগ করে আই লিখছি। তারপরে এ ওয়াই বি ওয়াই যোগ করে যে এ জেড বি জেড যোগ করে কে লেখা হয়েছে। তো যোগ হচ্ছে নর্মাল যোগের মতো, আই এর সাথে আই, মানে কি একটা ভেক্টর মনে করো 3i প্লাস 5j আছে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর বি ইকুয়াল টু কত আছে, 5i প্লাস 7j আছে। তো এখন আমাদের যদি বলে এ প্লাস বি কত হবে, এ প্লাস বি কত হবে, তাহলে এই এ ভেক্টরের আয়ের সহগ কত, 3, বি ভেক্টরের আয়ের সহগ কত, 5। তাহলে এই যে আই হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, তাহলে আই আর আয়ের সহগ যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 3 কত, 8 হবে, 8i। আর এই জে আর জে, জে এর সহগ কত, দুইটা জে এর সহগ যোগ হয়ে যাবে, 5 আর 7 কত, 12j, এরকম যোগ হয়ে যাবে। বুঝতে পারছো, এটা হচ্ছে নর্মাল যোগ। আর ভেক্টর বিয়োগ যদি আমাদের বলে, ভেক্টর বিয়োগ হচ্ছে এরকম নর্মাল, আয়ের সাথে আয়ের বিয়োগ, জে এর সাথে জে এর বিয়োগ, কে এর সাথে কে এর বিয়োগ। এখানে মনে করো 5k আছে, মাইনাস 7k আছে। তো আমাদের বললো এ মাইনাস বি করতে, এ মাইনাস বি যদি করতে বলা হয়, এ থেকে বি বাদ, তাহলে এর আয়ের স্থানাঙ্ক থেকে বি এর আয়ের স্থানাঙ্ক বাদ, 3 - 5i যোগ, যোগ দিয়ে এখানে দেখো 5 এর স্থানাঙ্ক থেকে 7 এর স্থানাঙ্ক বাদ, 5 - 7j, ঠিক আছে। যোগ দিয়ে তারপরে এখানে কি, এই যে এর কে এর স্থানাঙ্ক মাইনাস, এইখান থেকে এই এটা মাইনাস দিয়ে -7 বাদ হয়ে যাবে, মাইনাস দিয়ে -7 দিলে কত হবে, +7। এটা দিয়ে এভাবে হচ্ছে আমরা যোগ বিয়োগ করতে হবে। তাহলে a মাইনাস বি করলে কত হবে, a মাইনাস বি যদি আমরা করি তাহলে কত হবে, -2i -2j +2, এটা হচ্ছে কি a মাইনাস বি। ঠিক আছে, a মাইনাস বি মানে ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ একদম সিম্পল নিয়মে, মানে এক্স এর সহগের সাথে এক্স এর সহগ, ওয়াই এর সহগের সাথে ওয়াই এর সহগ, জেড এর সহগের সাথে জেড এর সহগ মিলে কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর কয়েকটা উদাহরণ বা অঙ্ক দেখলেই আমরা বুঝতে পারবো, ভেক্টর যোগ ও বিয়োগ সেম পদ্ধতিতে হয়, আমরা কয়েকটা অঙ্ক দেখলেই বুঝতে পারবো। তো এখন আমরা এখানের কয়েকটা অঙ্ক দেখি। এই যে যে অঙ্কটা, এই অঙ্কটা 33 নম্বর অঙ্ক দেওয়া। এই অঙ্কটা কোথাকার অঙ্ক, ইসাক স্যারের বইয়ের অঙ্ক। ইসাক স্যারের বইয়ের অঙ্ক হচ্ছে 33 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে। এখন ইসাক স্যারের বইয়ের এই 33 নম্বর অঙ্ক, এখানে আমাদের কি বলছে, ক নম্বরে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ এবং বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এ ও বি এর মান নির্ণয় করতে, এখানে কিন্তু ভেক্টর দেওয়াই আছে। এ সমান কত, 2i + 2j
মাইনাস কে, এই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরের মান নির্ণয় করা বলতে কি আমরা দুই পাশে মন্ডল দেবো। আর মান নির্ণয় কিভাবে বলছি, এইখানে দেখো উপরে দেখাইছিলাম। মান নির্ণয় করতে বললে আমরা কি করব, রুট রুট দেব, রুট দিয়ে প্রত্যেকটা সহগের উপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কি বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি প্রথমে আমরা রুট দেবো, তারপর প্রত্যেকটা সহগের, এখানে আয়ের সহগ কত টু, টু এর উপর স্কোয়ার দেবো, যোগ দেবো। তারপর জে এর সহগ কত টু, টু এর উপর স্কোয়ার দেবো, যোগ দেবো। এই কে এর সহগ কত, এই যে মাইনাস আছে, মাইনাস ওয়ান হচ্ছে কে এর সহগ, তাহলে মাইনাস ওয়ান দিয়ে স্কোয়ার দেবো। তাহলে কত আসবে, রুট ওভার টু স্কোয়ার ফোর প্লাস টু স্কোয়ার ফোর, চার আর চার আট, আর প্লাস ওয়ান নাইন, রুট নাইন ইকুয়াল টু কত, থ্রি। তাহলে এর মান কত, এর মান হচ্ছে কত, এর মান আসে হচ্ছে থ্রি। তাহলে এই যে মান কিভাবে নির্ণয় করা হয় সেটাও আমি তোমাদের দেখালাম, যে স্কোয়ার রুট দিয়ে মান নির্ণয় করতে হয়। কেন স্কোয়ার রুট দিয়ে মান নির্ণয় করতে হয় সেটাও আমি তোমাদের দেখালাম, যে কেন স্কোয়ার রুট দিয়ে মান নির্ণয় করতে হয় একটু আগে দেখালাম। তাহলে এর মান কত, এর মান হচ্ছে থ্রি। এখন বলছে বি এর মান কত, বি এর মান, এই যে বি আছে, এই বি এর সহগ, এটার সহগ, এটার সহগ, এটার সহগ, এদের উপরে আমরা স্কোয়ার রুট করে বি এর মানও বের করতে পারবো, তাই না? তো এটা তোমরা করবা। সব আমি কিন্তু তোমাদের হাতে ধরে করাই দেবো না, আমি সব অঙ্ক এরকম হাতে ধরে সবকিছু করাই দিই নাকি। এ এর মান বের করছি, বি এর মানও বের করতে পারবা। বি এর মানটা কত হবে সেটা আমি বলে দিচ্ছি, বি এর মানটা কত হবে বলে দিচ্ছি, তোমরা বি এর মানটা বের করবা। বি এর মান হয় হচ্ছে 7। এখন কি এখানে দেখো, টু এ প্লাস থ্রি বি এর মান নির্ণয় করো, মানে এই ফুল টুকের মান নির্ণয় করতে বলছে। প্রথমে টু এ মান নির্ণয় করতে, টু এ কত, এটা আমি মুছে দিচ্ছি, কারণ এটাই মুছে দিচ্ছি, এইগুলোর নিচে করাই আছে, মানে এই অঙ্কগুলোর অ্যান্সার এইগুলো নিচে আমি উঠাই দিছি, এই অঙ্কগুলোর এই যে অ্যান্সারও কিন্তু আমি নিচে উঠিয়ে দিয়েছি। তো এখন দেখো এখানে আমরা এ বি এর মান ক নম্বর অঙ্কটা পারলাম, সিম্পল অঙ্ক। এখন খ নম্বর অঙ্ক, টু এ প্লাস থ্রি বি এর মান নির্ণয় করো। তো এ কত, এ হচ্ছে টু ওয়াই প্লাস টু জে মাইনাস কে, এটা হচ্ছে এ, তাই না? এইটা হচ্ছে এ। এখন আমাদের টু এ প্লাস থ্রি বি, তাহলে এটা টু এ যদি করি, টু এ এর সাথে দুই গুণ, তাহলে এগুলো সবগুলোর সাথে কি দুই গুণ করতে হবে, ফোর আই প্লাস ফোর জে মাইনাস টু কে, তাহলে এটা কত হলো, টু এ হয়ে গেল। আবার বি কত, বি হচ্ছে এইটা, তাহলে থ্রি বি কত হবে, থ্রি বি কত হবে, এই সবগুলোর সাথে কি তিন গুণ হয়ে যাবে, ছয় তিন ছয় আঠারো, আঠারো আই মাইনাস তিন তিরিকে নাইন, নাইন জে প্লাস তিন দুগুণা সিক্স কে। তাহলে এই যে একটা টু এ পাইছি এবং এটা থ্রি বি পাইছি, এই দুইটার কি করতে হবে, যোগ করতে হবে, এইটা আর এটার যোগ করতে হবে, টু এ প্লাস থ্রি বি, এই দুটো যদি আমরা যোগ করি, টু এ বসালাম, ফোর আই প্লাস ফোর জে মাইনাস টু কে, এইটা যোগ, যোগ এইটা থ্রি বি বসাবো, আঠারো আই মাইনাস নাইন জে প্লাস সিক্স কে, যোগ। এখন যোগ কিভাবে করে আমি বলছিলাম, এই যে আয়ের সহগের সাথে আয়ের সহগ যোগ হবে, তাহলে এই যে ফোর আর এই আঠারো, মানে এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগের কাজ, এই আয়ের সহগের আগে কত প্লাস, এই আয়ের সহগের আগে কত প্লাস, তাহলে এই দুটো যোগ হলে কত হবে, টোয়েন্টি টু আই, টোয়েন্টি টু আই, এই জে এর সাথে এই জে এর সহগের কাজ, এই জে এর সহগের আগে কত প্লাস ফোর, এই জে এর সহগের আগে কত মাইনাস নাইন, তাহলে প্লাস ফোর আর মাইনাস নাইন কত হয়, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ জে, মাইনাস ফাইভ জে। এখন এই কে এর সাথে এই কে এর কাজ, এই কে এর আগে কত মাইনাস টু, মাইনাস টু, আর এই কে এর আগে কত প্লাস সিক্স, মাইনাস টু আর প্লাস সিক্স কত হবে, হবে হচ্ছে প্লাস ফোর কে। এইটা হচ্ছে আমরা ভেক্টর এই টু এ প্লাস থ্রি বি পাইলাম, আমাদের বলছে টু এ প্লাস থ্রি বি এর মান নির্ণয় করতে। আমরা টু এ প্লাস থ্রি বি তো পাইছি কেবল এইটা, এইটার এখন আমার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করা বলতে এইটার এখন
সহগের উপর স্কোয়ার দিতে হবে, 22 স্কোয়ার প্লাস এই যে জে এর সহগ কত, -5, -5 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপরে স্কোয়ার। এটা করার পরে যেটা আসবে সেটা হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর মান, এটা হচ্ছে মান। এটা যদি আমরা করি তাহলে যেটা আসবে সেটা আসে হচ্ছে 22.91। এটা হচ্ছে 2a প্লাস 3b এর মান। 2a প্লাস 3b, এখানে আমরা 2a প্লাস 3b যোগ করছি, যদি বিয়োগ হয় তাহলে কি হবে, 2a মাইনাস 3b যদি আমাদের করতে বলতো তাহলে আমরা কি করতাম, বিয়োগটাও আমি আরেকবার দেখা দিচ্ছি। 2 এর মান বসাইলাম, 2a প্লাস 2 মানে 2 এর এই যে 2 এর মান কত, 4i, এখানে ভুল হয়েছে, 4i প্লাস 4j মাইনাস 2k, 2a বসাইছি, এবার মাইনাস দিয়ে 3b এর এই মানটা ফুল বসাবো, 18i মাইনাস 9j প্লাস 6k, এটা আমরা বসালাম। এখন 4i প্লাস 4j মাইনাস 2k মাইনাস, এখানে মাইনাস মাইনাস দিয়ে আমরা সবকটাকে বসাই যদি দিই তাহলে 18i হবে, এই মাইনাস এই মাইনাসে কত হবে, প্লাস হবে, প্লাস 9j, আর এই মাইনাসে এই প্লাসে কি হবে, মাইনাস হবে, -6k। এখন এই আয়ের সাথে এই আয়ের কাজ, এখানে -18 আছে আর এখানে কত আছে, +4 আছে, এই আয়ের সহগ আর এই আয়ের সহগ মিলে কাজ হবে, যোগ করতে হবে, এই আয়ের সহগ আর এই আয়ের সহগ যোগ করতে হবে, এই ফোর আর এইটা যদি যোগ তাহলে কত হবে, -14i, মাইনাস কত হয়, -14i, এই যে এর সহগ আর যে এর সহগ কাজ করতে হবে, যে এর সহগ +9, এখানে কত আছে, +4, তাহলে কত হবে, +13j, -2k আর এখানে -6k, তাহলে কত হবে, -8k। এটা হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে হচ্ছে এই মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, মাঝখানে বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিলাম, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এই 3b রাশিটাকে বসালাম, তাহলে মাঝখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিছি তাহলে এই রাশিটাকে আমি একবারে উল্টাই দিছি, এই জায়গায় মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, উল্টাই দিছি। এখন আমরা এদের সহগের সাথে সহগ মিলে কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে যোগ, আর এটা হচ্ছে এই যে এই একটা রাশি, এই একটা ভেক্টর, যদি আই জে কে ফরমেশন একটা ভেক্টর থাকে তার সাথে আমরা কিভাবে আরেকটা জিনিস গুণ করব সেটা দিলাম। তারপরে এটার মান নির্ণয় কিভাবে করে এটা দিলাম, একবারে সবকিছু। এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের 33 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটার অ্যান্সারও এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সারও এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অঙ্কটা যাচাই করে নেবা। তো এখানে আমরা আরেকটা অঙ্ক ইসাক স্যারের বইয়ের 35 নম্বর অঙ্কটা এখন একটু দেখি। এখন এই যে 35 নম্বর অঙ্ক, এটা কোথাকার 35 নম্বর অঙ্ক, এটা হচ্ছে ইসাক স্যারের 35 নম্বর অঙ্ক। এই ইসাক স্যারের 35 নম্বর অঙ্কটা আমরা দেখি, একটি ভেক্টর দেওয়া আছে, এর মান এবং অভিমুখ বের করতে বলছে। ভেক্টরটির শেষ বিন্দুর স্থানাঙ্ক কত, শেষ বিন্দুর স্থানাঙ্ক, ভেক্টর আছে এ, দেখো 6i প্লাস 8j, এর মানে কি এক্স অক্ষ বরাবর আমরা 6 যাব, তারপরে কি ওয়াই অক্ষ বরাবর কত যাব, 8 যাব, তাহলে এই বিন্দুটা এখানে হবে। এটা যদি 0 0 বিন্দু হয় তাহলে ভেক্টরটা এইরকম, তাই না, এক্স অক্ষ বরাবর 6 যাব, ওয়াই অক্ষ বরাবর 8 যাব, তাই না। এখন ভেক্টরের মান বের করতে বলছে, ভেক্টরের মান আমরা কি জানি, রুট করে দেবো, √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সহগের উপর স্কোয়ার, তাহলে ভেক্টরের মান পেয়ে যাবো, ভেক্টরের মান 10। এখন অভিমুখ মানে কোণ চাইছে, কোণ হচ্ছে এই যে কোণ, এই যে এটাই তো ভেক্টর, তাই না, এই ভেক্টরটার এখন আমাদের কি কোণ চাইছে, এটাই হচ্ছে কোণ, তাহলে এই কোণটা, এটা যদি আমরা থিটা ধরি তাহলে কি হবে, ট্যান থিটা, দেখো, আচ্ছা, এই কোণটাই আমাদের চাইছে, এই কোণটা আমরা কিভাবে বের করব, দেখো, ট্যান থিটা, ট্যান থিটা, এখানে টানলো লম্ব, লম্ব কত 8, লম্ব ভুলে ভূমি কত 6, অভিমুখ মানে হচ্ছে থিটা চাইছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 8/6, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স 8/6, তাহলে tan ইনভার্স 8/6 যদি আমরা করি তাহলে থিটা ইকুয়াল টু কত আসে, 53.13,
তার মানে কি এই ভেক্টরটা এই 6 এর সাথে 53.13 ডিগ্রি করে আছে। ঠিক আছে, তা ভেক্টরটির শেষ বিন্দুর স্থানাঙ্ক কত? এখানে দেখো এক্স এর স্থানাঙ্ক 680, 680 এর এক্স এর স্থানাঙ্ক 6, এইট এর স্থানাঙ্ক মানে ওয়াই এর স্থানাঙ্ক 8, আর জেড এর স্থানাঙ্ক, জেড এর কোনো স্থানাঙ্ক আছে নাই, তাহলে সেটা জেড এর স্থানাঙ্ক কত? 0। তাহলে শেষ বিন্দু এর এর স্থানাঙ্ক মানে এই বিন্দুর, এই ভেক্টরটার এই বিন্দু কত? 680। তাহলে শেষ বিন্দুর স্থানাঙ্ক 680, এই যে দেখো 680। ঠিক আছে, এটা হচ্ছে ইসাক স্যারের 35 নম্বর অঙ্ক। তো আমরা আরেকটা এই অঙ্কটা দেখো, এইখানে আমি অ্যান্সারটা উঠিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এই 40 নম্বর অঙ্কটা, এটাও ইসাক স্যারের বইয়ের অঙ্ক। এই অঙ্কটা আজকের ক্লাসটা শেষ, তার পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা শুরু করব। তো 40 নম্বর অঙ্ক, এটা ইসাক স্যারের বইয়ের অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ইসাক স্যারের বইয়ের অঙ্ক। ভেক্টর এত এর মান নির্ণয় করো। মান নির্ণয়, এটা কিন্তু একদম সোজা। মান নির্ণয় কি করব আমরা? √4² প্লাস -3² প্লাস 5², এটা হচ্ছে মান। এটা যদি করলেই আমরা যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 5√3, রাইট? তো ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের এই অঙ্কগুলো আমরা দেখলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। তো এর পরবর্তী ক্লাস দেখার জন্য এই পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, তোমাদের সাইকেল 1টা খুব দ্রুতই শেষ করে দেব, খুব দ্রুতই তোমাদের এই সবগুলো অধ্যায় শেষ করে দেওয়া হবে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবা। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকো। আসসালামু আলাইকুম।